ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আপনাদের জানাই যে আপনারা অনেকেই বিভিন্ন অন্য অ্যাকাউন্টে হয়তো অর্থ প্রেরণ করছেন, কিন্তু আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করবেন এবং আমাদের সঙ্গে সেক্ষেত্রে একবার যোগাযোগ করবেন। আর আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র যেহেতু একেবারে বীজাকারে রয়েছে, অঙ্কুরিত অবস্থায় রয়েছে, তাই আপনারা এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে যদি একটু এগিয়ে আসেন, আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারেরও ডেভেলপমেন্টের দরকার, সেই ব্যাপারে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এই কারণে যে আমাদের কেন্দ্রে যে সমস্ত মেয়েরা আসছে তারা তো একটু পিছিয়ে পড়া বাড়ির মেয়ে, তাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য সেলফ ডেভেলপমেন্ট দরকার। আজকের সমাজ এটি চাইছে যে নারীরা নিজের পায়ে দাঁড়াক, তারা কর্মোদ্যমী হোক, তারা স্বাধীনতা, তেজস্বী এবং ভাবে চিন্তায় যেন বিবেক চেতনায় চেতনাবান হন বা চেতনবান হন। এবং আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আগামী 26শে জুলাই প্রাণারাম বাংলা স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে একটি ভক্ত সম্মেলন। সেই ভক্ত সম্মেলনের জন্য আপনারা অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করুন। ভগিনী ক্রিশ্চিন তার স্মৃতিচারণায় লিখছেন, পুরুষদের মধ্যে যেমন পুরুষকার দেখতে চাইতেন স্বামীজি, তেমনি নারীদের মধ্যেও তিনি এমন কতগুলো গুণের প্রকাশ দেখতে চাইতেন যা ভাষায় বোঝানো যায় না। স্বামীজি যে মেয়েদের সবল, স্বনির্ভর দেখতে চাইতেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মেয়েরা নিজেদের ছোট ভেবে অপরের দয়ায় বেঁচে থাকবে তিনি সহ্য করতে পারতেন না। স্বামীজি তার মনোভাব এমন দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করতেন যা আমাদের কাছে টনিকের মতন কাজ করত। দীর্ঘকালের প্রসুপ্ত শক্তি যেন ফনা তুলে দাঁড়াতো। আমাদের মধ্যে সেই প্রত্যয় জেগে উঠত, আমরাও শক্তিমান, আমরাও মুক্ত। আসলে যে শক্তিমান সেই প্রকৃতপক্ষে স্বাধীন ও মুক্ত। শক্তি কাকে বলে এই বিষয়ে স্বামীজির বিচার ছিল বড় কঠিন। নিজেকে জাহির করা অথবা অতিরিক্ত ভাবোচ্ছ্বাস, এই দুয়ের কোনোটিই তিনি প্রশংসা করতেন না। স্বামীজির নবভাষ্য ছিল, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। সত্যি সত্যি মহত্বই হচ্ছে বীরত্ব। ভার্চু কথাটি এসছে ল্যাটিন বীর থেকে, যার অর্থ মানুষ। সংস্কৃতের বীর শব্দের অর্থও তাই। মেয়েদের মধ্যে এই মনুষ্যত্ব, এই বীরত্ব না জাগলে চলবে না। সত্যি সত্যি রত্নগর্ভা ভারতবর্ষে যুগ যুগ ধরে কোল আলো করে কত যে মহান এবং পবিত্র সন্তান সন্ততির জন্ম দিয়েছে তার কোনো ইয়ত্তাই নেই। তাদের পবিত্র জীবন কথা অনুধ্যান করলে মানুষ দেবতা হতে পারে। এমন এক নারীর কথা আমরা আজকে স্মরণ করব, যিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আচার্য শঙ্করকে বিদ্যা, বুদ্ধিতে, প্রতিভায় অবাক করে দিয়েছিলেন। তিনি ছিলেন উভয় ভারতী, মধ্যযুগের দিকপাল বেদান্তবাদী কুমারিল ভট্টের অন্যতম শ্রেষ্ঠ শিষ্য মণ্ডন মিশ্রের পত্নী। তার চরিত্র চিরকাল অনুপ্রেরণাপ্রদ। দেখুন, ভারতবর্ষের এইটি ট্র্যাডিশন। সনাতন ভারতবর্ষ যুগ যুগ ধরে মেয়েদের এই যে স্বাবলম্বন চেয়েছে, মেয়েদের এই যে দক্ষতা, মেয়েদের শাস্ত্রপাঠ চেয়েছে, সেটির কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র তার জন্মলগ্ন থেকে মেয়েদের জন্যেই কাজ করার চেষ্টায় এগিয়ে এসেছি। কারণ মেয়েদের এই বিকাশটি দরকার। মেয়েরা বহুকাল, আপনারা অনেকেই মেয়ে হয়ে জানেন, বোঝেন যে এই পরের ওপর নির্ভরতা, যেটি স্বামীজি চাইতেন না, সেই জন্য স্বামীজি চর্চা তাদের নিয়মিত হচ্ছে। আপনারা ইচ্ছা করলে কেউ কেউ তাদের নিজের প্রিয়জনের কোনো জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনও উদযাপন করতে পারেন এই কেন্দ্রের মেয়েদের সাথে, যেহেতু সংখ্যাটি খুবই কম। আমরা সেই উভয় ভারতীর কথা আজকে স্মরণ করছি। বিহার প্রদেশের মিথিলা নগরীতে
সুবর্ণ ভদ্রার তটে এক ক্ষুদ্র কুটিরে বিষ্ণু মিত্র নামে এক জনৈক ব্রাহ্মণ বাস করতেন। পাণ্ডিত্যের জন্য তিনি সকলের শ্রদ্ধেয় ছিলেন। একমাত্র কন্যা উভয় ভারতীকে তিনি শাস্ত্রে বিদুষী করে তোলেন। রূপে গুণে অদ্বিতীয়া উভয় ভারতী 15 বছর বয়সে স্বরদর্শন, 4 বেদ এবং শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ আয়ত্ত করেন। বিষ্ণুমিত্রের সহধর্মিণী ছিলেন মন্দা দেবী। কন্যাকে দেখে বিষ্ণুমিত্রের গৃহে জটাধারী এক ব্রহ্মচারী একদিন দেখে বললেন, এর সন্ন্যাস যোগ আছে। পরে বলেছিলেন যে এর রাজ সৌভাগ্য আছে, এর পতি হবেন বিশ্ববিখ্যাত বিদ্বান এবং অতুল ঐশ্বর্যের অধিকারী, কিন্তু তিনি ভারত বিখ্যাত এক জ্যোতির কাছে পরাজিত হয়ে সন্ন্যাস গ্রহণ করবেন। আরও বলেছিলেন যে এমন লক্ষ্মী সরস্বতী তুল্য কন্যা তোমাদের ঘরে জন্ম নিয়েছেন, তাতেই তোমাদের গর্ব হওয়া উচিত, দুঃখ করো না। কিছুদিন পরে ঘটক গোবিন্দ উভয় ভারতীর বিবাহের প্রস্তাব নিয়ে আসেন এবং পাত্র ঐশ্বর্যবান হিমমিত্রের বিদ্বান পুত্র মণ্ডন মিশ্র। বিষ্ণুমিত্র বলেন, আমার মতন দরিদ্রের কন্যাকে এই হিমমিত্র কি তার পুত্রের সঙ্গে বিবাহ দেবেন? তখন তাকে আশ্বস্ত করে ঘটক গোবিন্দ বলেছিলেন, আপনার কন্যা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হিমমিত্রের ঐশ্বর্যের অভাব নেই, তার প্রয়োজন সরস্বতী তুল্য পুত্রবধূ। ঘটকের চেষ্টায় সেই বিবাহ স্থির হল। বিষ্ণুমিত্র হিমমিত্রকে বললেন, কন্যা জ্যোতিষশাস্ত্র অভিজ্ঞ, অনুমতি দিলে বিবাহের দিন এবং লগ্ন সে নিজেই স্থির করতে পারবে। হিমমিত্র সানন্দে সেটি গ্রহণ করলেন। ভাবতে অবাক লাগে যে আজ থেকে 1200 বছর আগে এক নারীর জ্যোতিষশাস্ত্রে এত অধিকার ছিল যে সে যুগের শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডন মিশ্রের পিতা পর্যন্ত পুত্রের বিবাহের দিন এবং সময় নির্ধারণের জন্য ভাবী পুত্রবধূর ওপর আস্থা রেখেছিলেন। আজও আমরা ভাবতে পারি না যে কন্যা নিজের বিবাহের দিন এবং লগ্ন নিজেই স্থির করবেন। এ ঘটনা প্রমাণ করে সে যুগের পণ্ডিত সমাজ নারীর যোগ্যতার স্বীকৃতি দিত, যেটা আজও আমরা সর্বদা নারীকে দিতে পারি না। বিবাহের পর মণ্ডন মিশ্র এবং উভয় ভারতী মাহিষ্মতি নগরে ওঙ্কারনাথের কাছে নর্মদা এবং মাহিষ্মতি নগরের সঙ্গমস্থলে অট্টালিকা নির্মাণ করে দাসদাসী পরিবৃত হয়ে সুখে বাস করছিলেন। সেটি সেকালের শ্রেষ্ঠ বিদ্যাচর্চার স্থান ছিল। বহু ছাত্র আসত। কিছুদিন পরে হিমমিত্র অসুস্থ হয়ে শরীরত্যাগ করেন। মণ্ডন মিশ্র নির্দিষ্ট দিনে পিতার শ্রাদ্ধের আয়োজন করেন। বহু ব্রাহ্মণ, জ্ঞানী, গুণীকে আমন্ত্রণ করে সেবা করেন। তাদের বহু দরিদ্রকে অকাতরে দান করলেন। এদিকে ভারত বিখ্যাত 16 বছরের পণ্ডিত আচার্য শঙ্কর যখন উত্তর কাশীতে, তখন একদিন মহর্ষি ব্যাসদেব ব্রাহ্মণের বেশে তাকে ব্রহ্মসূত্র থেকে কিছু প্রশ্ন করেন। তার শাস্ত্রে অধিকার দেখে শঙ্কর তার পরিচয় জানতে চাইলে ব্রাহ্মণ আত্মপরিচয় দেন। শঙ্কর রচিত ব্রহ্মসূত্রের ভাষ্য গ্রন্থটি দেখে তিনি বলেছিলেন, অতি সুন্দর হয়েছে, এ তোমারই যোগ্য। শঙ্কর সমাধিতে শরীরত্যাগের অনুমতি চাইলে মহর্ষি বললেন, তোমার কাজ এখনও শেষ হয়নি, তুমি প্রসিদ্ধ পণ্ডিতদের পরাজিত করে স্বমতে আনয়ন করো। তোমার আয়ু 16 বছর থেকে বাড়িয়ে 32 বছর করে দিলাম। এখন তোমার প্রথম কাজ হবে শ্রেষ্ঠ বৈদান্তিক কুমারিল ভট্টকে পরাজিত করে তাকে দিয়ে ভাষ্যের বার্তিক রচনা করা। বার্তিক রচনার অর্থ গ্রন্থের দোষগুণ নির্ণয় করা এবং টিকা রচনার অর্থ হচ্ছে ব্যাখ্যা। শঙ্করের রচনার দোষগুণ নির্ণয়ের ক্ষমতা কুমারিল ভট্টেরই ছিল। তিনি বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব খর্ব করে বৈদিক সনাতন ধর্ম পুনঃস্থাপন করেছিলেন। জৈমিনী মীমাংসা দর্শনের দোষ দর্শন করে ঈশ্বর অসিদ্ধ প্রমাণ করার অপরাধে কুমারিল তখন তুষানলে প্রবেশ করে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আচার্য শঙ্কর এসে তাকে বিচারে আহ্বান করলে কুমারিল দেহত্যাগের সংকল্প ছাড়তে রাজি হলেন না। বললেন, তাঁর শিষ্য মণ্ডন মিশ্রকে পরাজিত করলেই তাকে পরাজিত করা হবে, এবং এও জানালেন যে মণ্ডনের স্ত্রী উভয় ভারতী বিচার সভার মধ্যস্থতা করবেন। দেখুন, সব যেন আগে থেকে প্রি প্ল্যান্ড হয়ে রয়েছে। আচার্য শঙ্কর ওঙ্কারনাথে এসে মণ্ডন মিশ্রের সঙ্গে দেখা করতে চান, কিন্তু তখন মণ্ডন পিতৃশ্রাদ্ধ উপলক্ষে ঋষি জৈমিনী এবং ব্যাসদেবকে মন্ত্র বলে এনে তাদের সেবা করছেন, তাই তিনি কারোর সঙ্গেই দেখা করতে রাজি হলেন না। আচার্য তখন যোগ বলে আকাশপথে মণ্ডনের প্রাঙ্গণে শ্রাদ্ধ অনুষ্ঠানে এলেন। এতে কর্মবাদী মণ্ডন ক্ষুব্ধ হয়ে অপরিচিত সন্ন্যাসীকে উপহাস করতে থাকেন। তার অশালীন এবং উদ্ধত আচরণ দেখে মহর্ষি ব্যাসদেব বললেন, মণ্ডন, ইনি জ্যোতি,
সুতরাং বিষ্ণুর স্বরূপ, তাছাড়া অতিথি, তার যথোপযুক্ত সম্মান করা তোমার উচিত। মণ্ডল লজ্জিত হলেন, শঙ্করের কাছে ক্ষমা চাইলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন। পরের দিন শুরু হলো বিচার। উভয়েরই ইচ্ছা ছিল ব্যাসদেব এবং ঋষি জৈমিনী বিচারের মধ্যস্থতা করবেন, কিন্তু উভয় ভারতী করলেন। শর্ত হলো যিনি পরাজিত হবেন তিনি গ্রহণ করবেন বিজেতার মত। মণ্ডনের মত ছিল কর্মের মাধ্যমে অনন্ত সুখ লাভের দ্বারা মানুষের মুক্তি হয়। জনকাদি রাজা সেইভাবেই মুক্ত হয়েছেন। শঙ্করের মত ছিল অদ্বৈত ব্রহ্মজ্ঞানই বেদের একমাত্র তাৎপর্য, কর্ম বা উপাসনা চিত্তশুদ্ধির উপায় মাত্র। মধ্যাহ্ন গড়িয়ে গেল, বিচারে কেউ পরাজিত হচ্ছেন না। তখন উভয় ভারতী বললেন, মধ্যাহ্ন অতীত প্রায়, আমি স্বামীর মধ্যাহ্ন আহারের জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করব, তাই দূর থেকে আপনাদের বিচার শুনব। যাওয়ার পূর্বে দুজনের গলায় একটি করে মালা পরিয়ে তিনি বললেন, যার মালা আগে মলিন হবে তিনি পরাজিত বিবেচিত হবেন। এইভাবে 7 দিন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার চলছিল। বহু দেবদেবী আকাশ মার্গ থেকে সেই বিচার দেখছিলেন, শুনছিলেন। 8ম দিনে উভয় ভারতী দেখলেন স্বামীর গলার মালা মলিন হতে শুরু করেছে। তিনি বুঝলেন মণ্ডন মিশ্র পরাজিত হলেন। 2 দিকপাল পণ্ডিতের বিচার সভায় মধ্যস্থতা করছেন এক নারী। নিজ যোগ্যতায় উভয় ভারতী সেই আসন অলঙ্কৃত করেছেন, অধিকারিণী হয়েছেন। বিচার সমাপ্ত হচ্ছে না দেখে পতি সেবা পরায়ণা উভয় ভারতী স্বামীর মধ্যাহ্ন আহার রন্ধনে ব্যস্ত হয়ে উঠলেন। এ যেন সেই ভারতীয় সংস্কৃতির যুগ যুগ ধরে ধারা। মণ্ডন মিশ্র ঐশ্বর্যবান, উভয় ভারতী বহু দাসদাসী পরিবৃতা বিদুষী, তবুও নিজে হাতে স্বামীর জন্য রান্না করছেন। ভারতবর্ষের পতিব্রতা রমণীর আদর্শই এটি, পতিকে নারায়ণ জ্ঞানে সেবা করা। প্রতিমায় যদি ভগবানের পুজো হয় তাহলে জীবন্ত মানুষে কেন হবে না? আর পতিপত্নীর যে পারস্পরিক সম্পর্ক দৃঢ়, সুন্দর গারস্থ জীবন, সেইটি। মণ্ডন মিশ্র পরাজিত হওয়ার পর উভয় ভারতী শঙ্করাচার্যকে বললেন, আমার পতির পরাজয় এখনও সম্পূর্ণ হয়নি। শাস্ত্রে আছে, আত্মনো হর্থং পত্নী, আগে আমাকে পরাজিত করে তারপর আমার পতিকে আপনার শিষ্য করুন। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে শঙ্কর একটু মৌন হলেন। দেবী, যশস্বী পণ্ডিতগণ কখনো নারীর সঙ্গে বিচারে প্রবৃত্ত হন না। এতে উভয় ভারতী বললেন, আপনি নারীকে কেন তুচ্ছ জ্ঞান করছেন? ঋষিশ্রেষ্ঠ যাজ্ঞবল্ক্য গার্গীর সঙ্গে, রাজর্ষি জনক সুলভার সঙ্গে বিচার করেছিলেন, তাহলে আপনি কেন আমার সাথে বিচার করবেন না? যদি বিচার না করেন তবে স্বীকার করুন আপনি পরাজিত। বাধ্য হয়ে শুরু হলো বিচার। উভয় ভারতীর শত শত প্রশ্নের উত্তর দিচ্ছেন শঙ্কর। বিচার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে। উভয় ভারতীর পাণ্ডিত্যের গভীরতা, বিচারভঙ্গি, বিশ্লেষণ শক্তি ইত্যাদি দেখে পণ্ডিতগণ বিস্মিত। 17 দিন বিচারের পর 18 দিন উভয় ভারতী কামশাস্ত্র বিষয়ক কিছু প্রশ্ন করলেন, যেগুলির উত্তর সন্ন্যাসীর জানা ছিল না। শঙ্কর মাথা নিচু করলেন, তারপর বললেন, দেবী আপনি শাস্ত্র বিষয়ক প্রশ্ন করুন, সন্ন্যাসীকে এই জাতীয় প্রশ্ন কেন করছেন? উভয় ভারতী বললেন, কেন জ্যোতিবর, কামশাস্ত্র কি শাস্ত্র নয়? আপনি সর্বজ্ঞ হয়েও তো দিগ্বিজয়ের বাসনা ত্যাগ করেননি। এছাড়া আপনি যদি সিদ্ধ হন তবে তো জিতেন্দ্রীয়, তাহলে কামশাস্ত্র আলোচনায় আপনার চিত্তবিকার কেন হবে? সন্ন্যাসীবর বিব্রত হচ্ছেন দেখে স্ত্রীকে মণ্ডন মিশ্র বললেন, সন্ন্যাসীকে এমন প্রশ্ন করে বিব্রত করা কি ঠিক হচ্ছে? উভয় ভারতী নির্ভীকভাবে জানালেন, সন্ন্যাসীর জ্ঞান লাভের ফলে কাম ক্রোধাদি জয় হওয়ার কথা। কামশাস্ত্র আলোচনায় যদি চিত্ত বিকার হয় তবে উনি আপনার গুরু হওয়ার যোগ্য নন। আচার্য শঙ্কর বললেন, মা, সন্ন্যাসীর পক্ষে কাম ত্যাগ এ তো শাস্ত্রের অনুশাসন। লোক সংগ্রহের জন্য শাস্ত্রের মর্যাদা দিতে হয়। আমি সন্ন্যাসীর আদর্শকে কলুষিত করব না, তাই 1 মাস সময় দিন, অন্য দেহে প্রবেশ করে আপনার প্রশ্নের লিখিত জবাব দেব। উভয় ভারতী জিজ্ঞাসা করলেন, অন্য দেহে প্রবেশ করে কাম চিন্তা করলে আপনার সন্ন্যাস ধর্ম চ্যুত হবে না? উত্তরে শঙ্কর বললেন, পূর্বজন্মে চণ্ডাল হয়ে পরজন্মে ব্রাহ্মণ হলে কি ব্রাহ্মণত্বের হানি হয়? এরপর শঙ্কর এক মৃত রাজার দেহে প্রবেশ করে কামশাস্ত্র অবগত হন এবং 1 মাস ফিরে উভয় ভারতীকে লিখিত উত্তর দেন। সন্তুষ্ট উভয় ভারতী শঙ্করের জয় ঘোষণা করেন। মণ্ডনপত্নী বললেন, এখন আমার প্রতি আপনার শিষ্যত্ব গ্রহণ করবেন আর আমি সমাধিতে দেহত্যাগ করব। আচার্য শঙ্কর নতজানু হয়ে উভয় ভারতীর চরণ প্রান্তে বসে বললেন, হে দেবী, আপনার জন্মরহস্য আমি জানি। আপনি অখিল ব্রহ্মাণ্ডে বিদ্যা বিতরণের জন্য দেহ ধারণ করেছেন। আপনি শরীরত্যাগ করলে পৃথিবীতে জ্ঞানের অভাব দেখা যাবে। আমার ইচ্ছা শৃঙ্গেরিতে একটি মঠ স্থাপন করি, আপনি সেখানে অধিষ্ঠান করে জ্ঞান বিতরণ করবেন। উত্তরে উভয় ভারতী বললেন, আমি দৈব শরীরে সেই আশ্রমে অবস্থান করব, আপনি সেখানে আমার নামে যন্ত্র স্থাপিত করুন। এরপর উভয় ভারতী সমাধিতে শরীর ত্যাগ করেন।
স্ত্রীর সৎকারাদি ক্রিয়া সমাধা করে মণ্ডন মিশ্র শঙ্করাচার্যের কাছে সন্ন্যাস দীক্ষা নেন। তার নাম হয় সুরেশ্বর আচার্য। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী পৃথিবীতে জ্ঞান বিতরণের জন্য উভয় ভারতী রূপে আবির্ভূতা হয়েছিলেন। মতান্তরে তিনি দুর্বাসার শাপগ্রস্ত হয়ে মর্তে জন্মেছিলেন। তাই জীবনে দেখি লোকশিক্ষার জন্য আদর্শ গৃহিণীর আচরণ। তিনি পরাজিত স্বামীর সম্মান রক্ষার জন্য অসম সাহসী হয়ে শ্রেষ্ঠ আচার্যের সঙ্গে বিচারের সম্মুখীন হতে ভয় পাননি। চোখের সামনে ভারত বিখ্যাত পণ্ডিত স্বামীকে পরাজিত হতে দেখেও তিনি শঙ্করকে বিচারে আহ্বান করলেন, কারণ পতিব্রতার কর্তব্য স্বামীর সুখ দুঃখের অংশভাগিনী হওয়া। সেকালে এক নারী পুরুষ সভায় বিচার করবে ছিল কল্পনাতীত, কিন্তু তার বাচনভঙ্গি, তার পাণ্ডিত্য, তার আত্মবিশ্বাস জগৎকে মুগ্ধ করে দিল। সন্ন্যাসী শঙ্কর নারীর সঙ্গে বিচারে অনিচ্ছা প্রকাশ করলেও তিনি তীব্র প্রতিবাদ করে ইতিহাসে উদাহরণ দেখিয়ে দিলেন। স্বামীজি চেয়েছিলেন যে পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য ভোগবাদের অনুকরণ ছেড়ে প্রাচ্য আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্য প্রযুক্তির সমন্বয়ে ভারতের উন্নতি সাধন করতে। নারী জাতির উন্নতি এবং ধর্মকে বাদ দিয়ে এদেশের উন্নতি অসম্ভব। তাই ভারতের নবীন প্রজন্মকে এদেশের সংস্কৃতির সঙ্গে অধিকতর পরিচয় করাতে হবে, দেখাতে হবে নতুন আলো, নতুন দিশা। স্বামীজি বিশ্বাস করতেন প্রত্যেক নারী জগন্মাতার অংশ, মূর্তিময়ী শক্তি। সেই শক্তিকে জাগানো প্রয়োজন। মেয়েদের শক্তি হয়তো কখনো কখনো বিপদগামী হয়। বহুদিনের পরনির্ভরতা, অত্যাচার, পরাধীনতার বন্ধন, স্বাধীন চিন্তাভাবনা ও মতগ্রহণের জড়তাই তার কারণ। সেজন্য স্বামীজি বারবার বলেছিলেন, যেদিন তাদের পায়ের শৃঙ্খল খসে পড়বে সেই দিনই তাদের সিঙ্গি ভাব জেগে উঠবে। শক্তি, শক্তি, শক্তি। শক্তি ছাড়া স্বামীজি আর অন্য কিচ্ছু প্রচার করেননি। আর সেই জন্যই তিনি এত উপনিষদের কথা বলতেন। নারীর মধ্যে শক্তির জাগরণ না হলে ভারত জাগবে না। ভগিনী নিবেদিতাকে স্বামীজি লিখেছিলেন, সর্বপ্রকার শক্তি তোমাতে উদ্বুদ্ধ হোক, মহামায়া স্বয়ং তোমার হৃদয় এবং তোমার বাহুতে অধিষ্ঠিত হন, অপ্রতিহত মহাশক্তি তোমাতে জাগ্রত হোক এবং সম্ভব হলে সঙ্গে সঙ্গে অসীম শান্তিও তুমি লাভ করো, এই আমার প্রার্থনা। ওই যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে সেই মহাশক্তি জাগ্রত হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি। উভয় ভারতী সেই অনন্য চরিত্র যার কথা আমরা আজকে স্মরণ করলাম। পরম পূজ্যপাদ স্বামী একরূপানন্দজি মহারাজের একটি অসাধারণ নিবন্ধ, তার থেকে আমরা তথ্য সংগ্রহ করে এই উভয় ভারতীর পূর্ণ কথা আজকের স্মরণাঞ্জলিতে নিবেদিত হলো। সৎকথায় শুভচিন্তন। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে প্রয়োজনটা কোথায়, সেটির প্রয়োজনেই আমরা এই মেয়েদের মধ্যে কাজ করার জন্য চেষ্টা করছি। আমাদের অনেক কিছু গড়ে তুলতে হবে, আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা এই কেন্দ্রের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্টেই অর্থ প্রেরণ করে 9474035775 এই নাম্বারে নাম, ঠিকানা, প্যান নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের মেয়েদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। স্বামীজির আদর্শে আমরা এটি বিশ্বাস করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।